দর্শক, এই মুহূর্তে যমুনার ভিতর উত্তাল করেছে জনতা। এই উসমান হাদি মামলার বিষয়ে ডক্টর ইউনূসের উপর সরাসরি আক্রমণ করে অসংখ্য হতাহত হয়েছে। পুলিশি ব্যারিকেড ভেঙে যমুনা প্রধান ফটকে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দাবি। এদিকে আজ রণক্ষেত্রে উত্তাল হয়েছে ডক্টর ইউনূসের বাসভবনের সামন। উসমান হাদি মামলার বিষয়ে, পে স্কেলের বিষয়ে অসংখ্য জনতা হতাহত হয়। পুলিশ সেনাবাহিনী মুখোমুখি অবস্থায়। যমুনার সামনে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দিলেন, আপনি কি এদেরকে থামাইতে পারবেন? আরে শেখ হাসিনাই তো এদেরকে থামাইতে পারে নাই। এরা আজ হাদির হত্যার বিচারের জন্য যমুনার সামনে অবস্থান করছে। সেইখানে হাদির ছোট্ট সন্তান এখন পর্যন্ত কথা বলতে পারে না। সেই সন্তানও তার বাবার বিচারের জন্য রাস্তার মধ্যে নামছে। তার স্ত্রী এসে কান্নাকাটি করতে করতে চোখের অশ্রু দিয়ে ভাসিয়ে ফেলছে। গত রাত থেকে যমুনার সামনে যা হচ্ছে সেই ব্যাপারটা আবার নতুন করে সকাল 11টা থেকে সংঘাতের পর্যায়ে গেল। কিন্তু গত রাতে আমরা যমুনার সামনে দেখেছি এবং সেটা সংঘর্ষের পর্যায়ে গেল। পে কমিশনের দাবিতে যারা আন্দোলনে এসেছেন সরকারি কর্মচারী, তাদেরও সন্দেহ যেমন একটা দলকে, এই ইনকিলাব মঞ্চ, নাসিরউদ্দিন পাটোয়ারি ছাত্র শিবির, জামায়াতে ইসলামীরও সন্দেহ হাদিকে হত্যা করিয়েছে বিএনপি। ওরা কাকে বলেছিল যে বিষের বোতল নিয়ে যমুনায় যাবো? আজকে কর্মচারী হাতে বিষের বোতল। বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগ করে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে সেই আন্দোলনরত ব্যক্তিরা আবারও উত্তাল হয়েছে ঢাকা। ডক্টর ইউনূসের বাসভবনের সামনে রণক্ষেত্রে পরিণত হয়েছে। একদিকে পে স্কেলের দাবি, অন্যদিকে উসমান হাদি মামলার প্রতিবাদে। কেন এখনো উসমান হাদি মামলার প্রধান আসামি গ্রেপ্তার হচ্ছে না এবং এই বিচারটা কেন হচ্ছে না, এই নিয়ে সাধারণ জনতা, অন্যদিকে দেশের সরকারি চাকরিজীবীরা একসঙ্গে যমুনার সামনে আসে এবং পুলিশের সাথে মুখোমুখি অবস্থায়। ডক্টর ইউনূস সহ অসংখ্য জনের খারাপ অবস্থা হয়েছে আজকে। আপনারা দেখতে পারবেন যমুনার ভিতরে এখন কি হচ্ছে, এবং রাতেও কিন্তু সারাদিন আন্দোলন হওয়ার পর রাতেও চলতেছে। সবকিছু দেখতে পারবেন এবং নতুন যে অনেক তথ্য আছে সেই সবও দেখতে পারবেন এই একটি ভিডিওতে। হাদি হত্যার বিচারের দাবিতে ফের উত্তাপ রাজপথ। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেডের ঘটনা ঘটেছে, জলকামান নিক্ষেপের ঘটনাও ঘটেছে। পুলিশ সেখানে পাল্টাপাল্টি পুলিশ এবং সেখানে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা পাল্টাপাল্টি ভূমিকায় রয়েছে। আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ অন্তত 15 জন। এই সংঘর্ষের কারণে ঢাকা মেডিকেলে অনেকে ভর্তি হয়েছেন, হতাহত হয়েছেন। সেই খবরগুলো জানার চেষ্টা করব ফয়সাল হোসেনের কাছ থেকে। ফয়সাল, জানাবেন সেখানে আসলে কতজন মানুষ আনুমানিক হতাহতরা ভর্তি হয়েছেন এবং সেখানকার আপডেট জানতে চাই আপনার মাধ্যমে। আসলে জুমার নামাজের পরে একটি কর্মসূচি ছিল, যে কর্মসূচির আলোকেই কিন্তু ইনকিলাব মঞ্চের যারা আন্দোলন করছিলেন তারা কিন্তু শহীদ ওসমান হাদির হত্যার যে সুষ্ঠু বিচার এবং বিদেশি সংস্থার মাধ্যমে এটা পুরো সুষ্ঠু তদন্ত করার জন্য তারা দাবি নিয়ে কিন্তু যমুনার অভিমুখে যান এবং সে সময় কিন্তু পুলিশের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। সেখানে টিয়ারশেল, রাবার বুলেট এবং বিভিন্ন গোলাগুলির ঘটনা ঘটে এবং সেই গুলিতে আহত প্রায় বা টিএসএলে আহত প্রায় 40 জনের মতো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বা অর্থাৎ চিকিৎসার জন্য এসেছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি ওসমান হাদির সমর্থক অর্থাৎ সমর্থনে একটি মিছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে। এছাড়া আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ইনকিলাব মঞ্চের একটি বড় মিছিল কিন্তু ঢাকা মেডিকেল কলেজে এসেছিল, তারা ভিতরে গিয়েছে। তবে আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে 40 জনের মতো এখানে আহত হয়েছেন, তারা চিকিৎসা নিচ্ছেন। তবে যে গুলির ঘটনা, সেই ঘটনা এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। তো আমাদের এখানে একজন আমাদের প্রতিনিধি আছেন, মেডিকেল প্রতিনিধি সোহেল, তার কাছে আমরা জানতে চাইবো যে আমরা যেটা শুনছি গণমাধ্যমে যে বিভিন্ন জন গুলি খেয়েছে, এই ব্যাপারে চিকিৎসক কি বলেছে বা আপনি কি দেখেছেন? কেউ কি গুলি খেয়েছে? আচ্ছা, আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের এ পর্যন্ত 40 জন আহত হয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এসেছে। এদের মধ্যে প্রায় সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারে বেশি, যারা চিকিৎসকরা বলছে যে সাউন্ড গ্রেনেড স্প্লিন্টার এবং রাবার বুলেটেরও কিছু অংশ অনেকে আছে। আর জাবেরের যেটা অনেকে বলতেছে যে গুলিবিদ্ধ, এই চিকিৎসক তাকে এখন সিটি স্ক্যান এক্সরে দিয়েছে এবং সেই পরীক্ষা আসলে পরে বুঝতে পারবে।
গুলিবিদ্ধ হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরো কয়েকজন মনে হয় আহত এসেছেন এখানে। আমরা যদি একটু দেখাই, দেখবেন যে কিছুটা হট্টগোল জরুরি বিভাগে শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি এসেছেন। তিনি হয়তো যারা আহত ব্যক্তি তাদের সাথে কথা বলতে এসেছেন। আমরা চেষ্টা করব একটু নাসিরউদ্দিন পাটোয়ারি তার সাথে কথা বলতে, কারণ যারা সদস্য আছেন তারা কিন্তু বলিষ্ঠ ছিলেন এই ব্যাপারে, সদস্য আছেন তারা কিন্তু প্রচুর বলিষ্ঠ ছিলেন এই ব্যাপারে এবং তারা কিন্তু সরব ছিলেন এবং তারা কিন্তু এই ওসমান হাদির হত্যার বিচারের জন্য রাস্তায় আন্দোলন করেছেন। যেহেতু আজকে ইনকিলাব মঞ্চের একটি আন্দোলন ছিল এবং এই আন্দোলনে যেহেতু আহত হয়েছেন, তো সেই আহতদের দেখতে এসেছেন। আমরা এখন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। যমুনার সামনে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা দিলেন, আপনি কি এদেরকে থামাইতে পারবেন? আরে শেখ হাসিনাই তো এদেরকে থামাইতে পারে নাই। এরা আজ হাদির হত্যার বিচারের জন্য যমুনার সামনে অবস্থান করছে। সেইখানে হাদির ছোট্ট সন্তান এখন পর্যন্ত কথা বলতে পারে না, সেই সন্তানও তার বাবার বিচারের জন্য রাস্তার মধ্যে নামছে। তার স্ত্রী এসে কান্নাকাটি করতে করতে চোখের অশ্রু দিয়ে ভাসিয়ে ফেলছে। ওইখানকার মানুষগুলোকে কিভাবে আপনারা সরাবেন সেই দিকে আপনারা এখন খুবই ব্যস্ত। আপনারা মিডিয়াকে ওইখানে ঢুকতে দেন নাই, তবে আপনারা ভুলে গিয়েছেন এই প্রত্যেকটা মানুষ এক একটা মিডিয়া। আপনারা যারা যারা মোবাইল ফোন ব্যবহার করেন সবাই মোবাইল ফোনে ভিডিও করবেন, লাইভ করবেন, সেই লাইভ সরাসরি ছড়িয়ে যাবে। 5ই আগস্টের আগে জুলাই আন্দোলনেও কিন্তু ইন্টারনেট ছিল না, টিভি চ্যানেলগুলোতে কোনো কিছু প্রচার করতে দিচ্ছিল না, তবে সবার হাতে মোবাইল ছিল। প্রত্যেকে একটা সাংবাদিক, প্রত্যেকেই মিডিয়া। মিডিয়ার ভিতরে যেতে হবে না, সব মিডিয়া একত্রে কাজ করবে ভিতর থেকে। জুলাই আন্দোলনে এরা যেভাবে শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করেছিল, এখন যদি তাদের উপরে আপনারা সেইভাবে টলারেন্স জারি করতে চান তাহলে আপনাদের অবস্থা সেরকম হতে পারে, বললেন আব্দুল্লাহ আল জাবের। এবং তার প্রত্যেকটি কথা এরকম ছিল, এবার আর মাইর খাইবো না, এবার মাইর দিয়ে তারপরে বাড়িতে যাব। মাইর দিয়া প্রয়োজনে এইখান থেকে চলে যাব, কিন্তু এইখানে খালি মাইর খাইতে আসি না বারবার। এই যে নির্বাচন দেখতেছেন না, আর মাত্র 6 দিন বাকি, এই নির্বাচন বানচাল হয়ে যাবে যদি এদেরকে কিছু করেন। আর এই যে আব্দুল্লাহ আল জাবেরের ইনকিলাব মঞ্চ, সেটা কিন্তু দীর্ঘদিন মোটামুটি বন্ধ ছিল। কি কারণে বন্ধ ছিল, কি হয়েছে সেটা কিন্তু এখনো আমরা স্পষ্ট না। তবে যতটুকু দেখতেছি, আব্দুল্লাহ আল জাবের যদি এখন একটি ডাক দেয় যে হাদি ভাইয়ের অপরাধীর বিচার এই সরকার করতে চায় না এবং এই সরকার নির্বাচন দিয়ে দেশ থেকে চলে যাবে, এরপর আর বিচার হবে না, তখন 50 লক্ষ মানুষ নাকি ঢাকায় জড়ো হবে। আব্দুল্লাহ আল জাবের বলেছে। আমি মনে করি এর চেয়ে বেশি মানুষও হইতে পারে। হাদি ভাইয়ের জন্য প্রত্যেকটা মানুষের মনের অন্তরস্থল থেকে একটা অনুভূতি আছে, তো সেই জায়গা থেকে অন্তত পক্ষে আসবে এবং নির্বাচনটা পিছিয়ে যাবে। তাই আমরাও চাই না নির্বাচন পিছিয়ে যাক, নির্বাচন একটা হোক, সুষ্ঠুভাবে হোক, একজন নির্বাচিত সরকার আসুক। আরে হাদি ভাইয়ের ছোট্ট বাচ্চাটা যেখানে রাতের বেলা এসে অবস্থান করে, এই কড়া শীতের মধ্যে তার স্ত্রী এসে রাস্তার মধ্যে বসে থাকে, সেইখানে আপনি পারেন নাই বিচার চাইতে। এই আব্দুল্লাহ আল জাবের যদি না থাকতো, হাদি ভাইয়ের পাশে এরকম যদি একজন মানুষ না থাকতো, তাহলে আজকে কিন্তু দেখতেন যে এই বিচার আর হইতো না। এই সরকারের মেয়াদেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলনে রণক্ষেত্র হয়ে উঠেছিল নগরীর হেয়ার রোড। পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে তাদের সরিয়ে দেয়। এ সময় কয়েকজন আহত হন। নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন অবিলম্বে বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের এলাকা। সকালে শহীদ মিনারে সমাবেশ শেষে বেলা 11টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন তারা। আন্দোলনকারীরা স্পষ্ট ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সরবেন। আমাদের এটা ন্যায্য দাবি, এটা আমাদের ভিক্ষা নয়। আগে গাজের পরে ভোট, কর্মচারী পেতেছে জোট। পে স্কেল যে পর্যন্ত প্রজ্ঞাপন না হবে, এখান থেকে আমরা 100 পরিমাণ এখান থেকে সরতে পারবো না। ঘণ্টাখানেক পর পুলিশ তাদের সরে যেতে বললে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। রণক্ষেত্রে পরিণত হয় ঘটনাস্থল। পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। আহত হন কয়েকজন আন্দোলনকারী। এক পর্যায়ে অধিকাংশই সরে যান, তবে একটি অংশ থেকে যায়। আবারও অশান্ত হয়ে ওঠে ঘটনাস্থল। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন খোদ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বিজিবি ও সোয়াটের পাশাপাশি দৃশ্যপটে আবির্ভূত হয় প্রধান উপদেষ্টার নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ। গত রাত থেকে যমুনার সামনে যা হচ্ছে সেই ব্যাপারটা আবার নতুন করে সকাল 11টা থেকে সংঘাতের পর্যায়ে গেল। কিন্তু গত রাতে আমরা যমুনার সামনে দেখেছি ইনকিলাব মঞ্চের নেতাদের অবস্থান করতে। ওসমান হাদির স্ত্রী উপস্থিত আছেন বলে দাবি করা হয়েছিল। তারা যমুনার সামনে থেকে সরবে না,
এরকমটা বলা হয়েছিল। রাত 12টার পরে ইনকিলাব মঞ্চের যিনি সদস্য সচিব জাবের তিনি বলেছিলেন যে এখান থেকে আমরা যাব না, কাঁথা বালিশ আনার আহ্বান জানিয়েছিলেন। তাদেরকে পানি পর্যন্ত ভেতরে নিয়ে যেতে দিচ্ছে না, 8 ঘন্টায় তারা পানি না খেয়ে আছে, এরকম অনেক বক্তব্য আমরা শুনেছিলাম। কিন্তু সকালে হঠাৎ করে দৃশ্যপট গেল পাল্টে। সেখানে আগমন ঘটল পে স্কেলের দাবি করা কর্মকর্তা কর্মচারীদের এবং সেটা সংঘর্ষের পর্যায়ে গেল। যে ভিডিওটা আপনারা শুরুতে দেখলেন সেই ভিডিওটা সেই সংঘর্ষ চলাকালীন সময় ইনকিলাব মঞ্চের নেতারাও সেখানে থাকতে পারেনি, তাদের উপরেও জলকামান, সাউন্ড গ্রেনেড এগুলো দেয়া হয়েছে। সেই রাগে ক্ষোভে জাবের বলছেন পুলিশের উদ্দেশ্যে যে থাবড়ায়ে সব সোজা করে দেবেন। ডিসি মাসুদকে উদ্দেশ্য করে তিনি চিৎকার চেঁচামেচি করছেন। সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারকেও দেখা গেছে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, যে সংঘর্ষের পর্যায়ে পরিস্থিতিটা গেল সেটাকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়ে গেলই যে নির্বাচনটা কি আদৌ হবে। যদিও সেই সংঘর্ষের মাঝ থেকেই একাধিক বক্তব্য এসেছে কিসের নির্বাচন, নির্বাচন কিভাবে হয় দেখে নেব, এমন বক্তব্যও এসেছে নির্বাচনে আমরা কেউ অংশ নেব না। চলুন একটু গণমাধ্যম কি বলছে, সার্বিক পরিস্থিতি কি হচ্ছে সেগুলো একটু বিবেচনা করে দেখি। নির্বাচনের যখন আর মাত্র 5 দিন বাকি, তখন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কেন যমুনার সামনে রণক্ষেত্র তৈরি হলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যমুনার সামনে রণক্ষেত্র। প্রথমে শহীদ মিনারে পে স্কেলের দাবিতে জড়ো হওয়া কর্মকর্তা কর্মচারীরা যমুনার সামনে আসলেন। 11টার পরে যমুনার সামনে রণক্ষেত্রের অবস্থা তৈরি হলো। পুলিশ তাদের উপরে টিয়ার সেল ছেড়েছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, জল কামান মেরেছে, একটা যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে গত রাত থেকে ইনকিলাব মঞ্চের নেতারা যমুনার সামনে, একেবারে যমুনার সামনে তারা অবস্থান গ্রহণ করলেও একই কারণে 144 ধারা জারি করা তো অনেক আগে থেকেই আছে এই এলাকায়। একই অবস্থায় তাদের উপরে কোনো ধরনের কোনো জবরদস্তি করা হয়নি। কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা যখন পে স্কেলের দাবিতে আন্দোলনে গেলেন তখন তাদের উপরে শক্তি প্রয়োগ করা হলো, একেবারে ম্যাসাকার অবস্থা হয়েছে। এবং পুলিশের ডিএমপির কমিশনারকে সরাসরি এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, গণমাধ্যমের ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ডিএমপির প্রধান তিনি পুলিশকে অর্ডার দিচ্ছেন ওদেরকে মারতে, প্রতিহত করতে। এই মুহূর্তে এই ইন্টারকন্টিনেন্টালের পাশের এলাকা বলা যায় রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা জানি যে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে যে ইনকিলাব মঞ্চের সদস্যরা যে শহীদ উসমান হাদির যে স্ত্রী রয়েছেন তিনি তার সন্তান সহ অবস্থান করছিলেন, সেটিকে ঘিরে কিন্তু আমরা দেখছিলাম যে আজকে জুমার পরেও এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে যে বিপুল পরিমাণে মানুষ কিন্তু এখানে জড়ো হন, অবস্থান কর্মসূচি পালন করতে থাকেন। তো পরবর্তীতে আমরা দেখেছি যে এখানে ইনকিলাব মঞ্চের সদস্যরা বারবার কিন্তু বলে আসছিলেন যে তাদেরকে যেন ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়, যমুনা অভিমুখে যাওয়ার সুযোগ দেওয়া হয়। বিশেষ করে যারা যে সদস্যগুলো যে শহীদ শরীফ ওসমান হাদির যে স্ত্রী সহ যে বেশ কয়েকজন সদস্য যারা ভিতরে রয়েছেন তারা কোনোভাবে বাইরে আসতে পারছিলেন না এবং আমরা দেখেছি যে আসলে এখান থেকে কেউ ভেতরে ঢুকতে পারছিলেন না, ভেতর থেকে কেউ বাইরে বের হতে পারছিলেন না। তো সেই জায়গা থেকে কিন্তু ইনকিলাব মঞ্চের সদস্য এবং যারা এখানে উপস্থিত ছিলেন তারা কিন্তু বারবার উত্তেজিত হয়ে উঠছিলেন এবং বারবার বলছিলেন যেন ভেতরে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়, না হয় তারা মিছিল নিয়ে এই যমুনা অভিমুখে ভেতরে প্রবেশের চেষ্টা করবেন। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে ঠিক কিছুক্ষণ আগে, এখন থেকে 5-7 মিনিট আগে হবে, যে ইনকিলাব মঞ্চের সদস্য যারা এখানে অবস্থান করছিলেন তারা কিন্তু যে মিছিল নিয়ে যে পুলিশের যে ব্যারিকেড এবং যে এখানে পুলিশ, বিজিবি সহ আনসার, যত নিরাপত্তা রক্ষী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা ছিলেন সবাইকে পেরিয়ে কিন্তু তারা ভেতরে প্রবেশের চেষ্টা করে এবং আমরা দেখেছি যে এই মিন্টু রোডের সামনে পর্যন্ত কিন্তু মিছিল চলে যায়। তো তখনই কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কিন্তু মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড ফাটানো শুরু করে এবং আমরা দেখেছি যে লাঠিচার্জও করা শুরু করে। তো এই যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আমরা দেখেছি যে বেশ কয়েকজন সদস্য কিন্তু আহত হয়েছে এবং কয়েকজনকে আমরা দেখছিলাম যে পড়েও আছে। তো পুলিশও কিন্তু এই জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন বেশ কঠোর অবস্থানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন যে নারী সদস্যরা তারাও কিন্তু আহত হয়েছেন এখানে এবং এখানে কিন্তু একেবারেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে থেমে থেমে কিন্তু এখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং এখানে যে নারী সদস্যরা রয়েছেন তাদেরকে কিন্তু যে এখান থেকে বের করে নেওয়া হচ্ছে। যারা সদস্য রয়েছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা ঝাঁঝালো স্লোগান দিচ্ছেন, এখানে প্রতিবাদ করতে করতে কিন্তু এখানে বেরিয়ে যাচ্ছেন এবং একজন আহত সদস্য এখানে রয়েছেন, তাকে কিন্তু যে ধরে সাথে যারা রয়েছেন সদস্য তারা এখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যিনি এখানে আহত রয়েছেন তিনি কিন্তু পড়ে গেছেন। যে আসলে এখানে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে আসলে বলা যায় যে এই মুহূর্তে আসলে কিছুটা পরিস্থিতি আবার কিছুটা শান্ত হয়েছে, কারণ এই মুহূর্তে আমরা
কোনো যে ধাওয়াটা দেখতে পাচ্ছি না। তবে এইখানে যারা আহত সদস্য রয়েছেন তাদেরকে ঘিরে ধরেছেন গণমাধ্যম কর্মীরা এবং আমরা আরেক পাশে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যখন আমি বলছিলাম যে পরিস্থিতি কিছুটা শান্ত, আরেক দিক থেকে কিন্তু ইট পাটকেল ছোড়া শুরু করেছে যারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন, বিক্ষোভ করছিলেন তারা। এবং এই মুহূর্তে কিন্তু আবারও সাউন্ড গ্রেনেড ছোড়া শুরু করেছে পুলিশ এবং লাঠি নিয়ে কিন্তু তারা ধাওয়া করছেন এখান থেকে। তো আমরা দেখছি একদিকে পুলিশ লাঠিচার্জ করছে, ধাওয়া করছে, অন্যদিকে কিন্তু ইট পাটকেল ছুটছে যারা এখানে অবস্থান কর্মসূচি। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে যে ডক্টর ইউনূসের বাসভবনের সামনে এই মুহূর্তে যেই পরিস্থিতি চলতেছে সেইগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি লাইভ আকারে। দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।